বিচারক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী। বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমাদের সাথে আরো থাকছেন জনাব তারেক রহমান। শিবির জামাতের এত শক্তি আছে, আওয়ামী লীগ 4টা ইলেকশন করলো পর পর, শিবির জামাতের এত শক্তি আছে, 4টা ইলেকশন করলো। শিবির জামাতের শক্তি, তারা বিদেশ থেকে পয়সা পাচ্ছে প্রমাণিত, তারা বিদেশ থেকে নির্দেশনা পাচ্ছে প্রমাণিত। যে পয়সাগুলো দেশ থেকে চলে যাচ্ছে সেগুলো শিবিরের দিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো শিবিররা আবার ফেরত পাচ্ছে। এই জিনিসগুলো তো বাস্তবতা, এগুলো তো প্রমাণিত সত্য কথা। এবং এই যে গতকাল যখন নূর নামে একজনকে যখন ম্যাজিস্ট্রেট কোর্টে প্রডিউস করা হলো, তখন সেইখানে যে ইটা ছিল, ফরওয়ার্ডিং ছিল, সেই ফরওয়ার্ডিং এ বলা হয়েছে যে নূরের সাথে এই কোটা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে এমন দুজন ছাত্রের কথা হয়েছে। এটি তারা পেয়েছে সেই কথা, এবং তারেক জিয়া যে নির্দেশনা দিচ্ছে থেকে লন্ডনে বসে, সেই প্রমাণও তাদের কাছে আছে, সেগুলো প্রমাণ পেয়েছে। সুতরাং এবং শিবির জামাত আমরা উপেক্ষা করে যাব, এটা তো কোনো কথাই হতে পারে না। শিবির জামাত আমাদের দেশে ধ্বংসাত্মক রাজনীতি করছে। 1971-এ তারা ধ্বংসাত্মক রাজনীতি করেছিল। না, এটা তো একটা আওয়ামী লীগের রাজনৈতিক বয়ান আপনিও দিচ্ছেন স্যার। আমি একটু আওয়ামী লীগের রাজনৈতিক বয়ান নয় খালেদ, এটা সকলে, এটা হলো বাস্তবতা। মানে এটি অস্বীকার করা মানে হলো, এটা অস্বীকার করা না, এটি বলা মানে হচ্ছে যে ঝামেলাটা হয়েছে তার থেকে পাশ কাটানো। স্যার, আমি একটু আপনার আরেকটা দৃষ্টি, মোটেও না। শোনো, এই শিবির জামাতের একমাত্র উদ্দেশ্য দেশকে পাকিস্তান বানানো, দেশে তালেবানি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এবং এই উদ্দেশ্য নিয়েই তারা, এটা তো জামাত শিবিরের সাথে তো আমার কথা, জামাত শিবিরের এই উদ্দেশ্যের কথা তো তারা বলে না, জামাত শিবির তো এই উদ্দেশ্যের কথা বলে না, এই যে সাধারণ ছাত্রদের শোনো খালেদ, সাধারণ ছাত্রদের ব্যবহার করা হয়েছে। তারা জানতো না, না জেনেই তারা এই জামাত শিবির বিএনপির ফাঁদে পা দিয়েছে, পা দিয়ে এখন কিন্তু তারা বুঝতে পেরেছে, বুঝে তারা বাড়িতে চলে গেছে। আমি একটু এই কথায় আসি। পুলিশ যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদকে গুলি করে, তখন পুলিশ জানতো যে আবু সাইদ হচ্ছে জামাত শিবিরের লোক, আন্দোলনকারী না, তাই না? না, সেটা আমি কি করে বলবো, আমার কাছে সেই ইনফরমেশন নেই। এখন কথা হলো যে তাহলে আপনি মনে করেন যে পুলিশের ওই গুলি করাটা ঠিক ছিল? পুলিশের ওই গুলি করাটা ঠিক ছিল? না, আমি যেহেতু, শোনো, যদি আপনাকে শুধু টাইমলাইনটা একটু মনে করিয়ে দেই, 14 জুলাই প্রধানমন্ত্রীর একটি সংবাদ সম্মেলন হয়েছিল। সেই 14 জুলাইতে রাষ্ট্রপতির কাছে একটা স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল। সেই 14 জুলাইতেই হচ্ছে ওবায়দুল কাদের, 15 জুলাইতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলন থেকে আত্মস্বীকৃত রাজাকার ও অদ্ভুতপূর্ণ মানসিকতা বা আচরণের প্রকাশ ঘটেছে। এর জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত বলেন। বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আন্দোলনকারীদেরকে পেটায়, এই হেলমেট এবং লাঠি হাতে নিয়ে প্রকাশ্যে, অনেক মিডিয়া সেখানে ছিল, আপনি দেখেছেন কিনা জানি না, আমার ধারণা আপনি দেখেছেন। 16 জুলাই আন্দোলনকারীদের আপনারা হামলা করে ছাত্রলীগ এবং যুবলীগের সমর্থকরা 6 জন নিহত হন। এর মধ্যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী আবু সাইদ, মানে অলমোস্ট লাইভ উনি মারা গেছেন পুলিশের গুলিতে। আপনি আমাদের একটু বলবেন যে পুলিশের ধৈর্য দেখানোর জায়গাটা আপনি কোথায় দেখলেন, বা আপনার কাছে কেন মনে হলো যে পুলিশ অনেক ধৈর্য ধরেছে? আচ্ছা শোনো, প্রথম কথা হলো যে বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী সময়ে যেসব আন্দোলন হয়েছে, সেই সব আন্দোলনের সাথে এখনকার কোনো কিছুই তুলনা করাটা দুর্ভাগ্যজনক। তখন আমরা স্বাধীনতার জন্য পাকিস্তানি থেকে, কলোনিয়াল ইয়ক থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আন্দোলন করেছি। সেই পরিস্থিতি এখন এর সাথে তুলনাই করা যায় না। ছোট করে একটু জানতে চাইবো যে আপনি ইংল্যান্ডে ছিলেন 81 সাল থেকে 90 সাল পর্যন্ত শেখ হাসিনার আন্দোলনকে আপনি দেখেছেন, বা 91 থেকে 96 পর্যন্ত শেখ হাসিনার আন্দোলনকে? সেখানে কোনো, সেটা স্বাধীনতার পরে? আমি ইদানিং কালে, হ্যাঁ স্বাধীনতার পরে, ইদানিং তো 15 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায়, শেখ হাসিনার কেন আন্দোলন করবে? ইদানিং কালেও এই গাজার ব্যাপারে মার্কিন যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে যে আন্দোলন হয়েছে, সেখানে কিন্তু অশান্তিকর আন্দোলন কিন্তু কখনো হয়নি, এবং যেখানে অশান্তিকর আন্দোলন করার চেষ্টা করেছে সেখানে কিন্তু অন্যরকম ফলাফল হয়েছে। এখন কথা হলো যে, প্রথম কথা হলো আন্দোলন তো করার কোনো প্রয়োজনই ছিল না, যেখানে সরকারও একই কথা চাচ্ছিল, কোটার বিলুপ্তি। এবং এইখানে আমি একটি কথা বলতে চাই খালেদ, যেদিন অ্যাটর্নি জেনারেল যেদিন চেম্বার আদালতে গেলেন, মাননীয় বিচারপতি এনায়েতুর রহিমের চেম্বারে, সেদিন কিন্তু উনি এই কথাটাই বলেছিলেন যে হাইকোর্টের যে আদেশ সেটিকে স্টে করে দেওয়া হোক, অর্থাৎ
এটি থেকে অত্যন্ত স্পষ্ট যে সরকার সবসময় চাচ্ছিল না, হাইকোর্টের সেই জাসির চৌধুরী, রায়, জাসির চৌধুরী, আমি খুব বিনয়ের সাথে, দর্শক বুঝবে না সেই জন্য আমি খুব বিনয়ের সাথে একটা ছোট্ট করে আমি ডকুমেন্ট নিয়ে কথা বলছি, আপনি ছোট করে আমি একটু বলি। অ্যাটর্নি জেনারেল, ডকুমেন্টের কথা বলছো না তুমি, আমি এইবার আপনি আমার পরীক্ষা নেন ডকুমেন্ট নিয়ে বলছি কিনা। অ্যাটর্নি জেনারেল যে চেম্বার জজের কাছে গিয়ে বললেন, এনায়েতুর রহিম বিচারপতির কাছে গিয়ে বললেন যে আমরা এটার স্টে চাই, সেই স্টে চাইটা বলা উচিত ছিল যেদিন রায়টা হয়েছে সেদিনই, 4 জুন, এটাকে ইন্টেনশন বলে। 4 জুন হাইকোর্টের রায় হয়েছে, সেই 4 জুনই চেম্বারে গেট স্টে হওয়ার কথা। না না না, হাইকোর্টের কর্মদিবসেই তো এটা করতে হয়েছে, একটা তো প্রক্রিয়া থাকে, তাই না? সেদিনই কর্মদিবসে করতে হয় নাই তো, কিন্তু বিনা বিলম্ব না, এটা খামাখা কনফিউজ করো না মানুষকে। বিনা বিলম্বেই এই চেম্বার আদালতে গিয়েছিল অ্যাটর্নি জেনারেল, সেই স্টে চেয়ে। আপনি হাইকোর্টে বসেছেন, এপিলেট ডিভিশনে বসছেন, হাইকোর্টে অর্ডার হওয়ার পরে আমি বিক্ষুব্ধ হলে সঙ্গে সঙ্গে চেম্বার জজ আদালতে যাব। আমি গিয়েছি, আপনি আমাকে বলেন। শোনো, হ্যাঁ গিয়েছে চেম্বার জজ আদালতে। 4 জুন রায় হয়েছে, 4 জুন রায় হয়েছে, 18 জুলাই গিয়েছে না, 4 জুন রায় হয়েছে, 18 জুলাই, এর মধ্যে ছুটি একটা প্রক্রিয়া থাকে, কিন্তু দরখাস্ত তৈরি করতে হয়। এইগুলো তো তোমার খুব ভালো জানা, কারণ তুমি জাসির চৌধুরী চেম্বারে যে কোনো সময় যাওয়া যায়, চেম্বারে যে কোনো সময় যাওয়া যায়, একটা প্রক্রিয়া, একটা তো প্রক্রিয়া আছে, তাই না? আমি বলবো যে কোনো বিলম্ব করেনি চেম্বারে যেতে, এবং চেম্বার তারপরে সাথে সাথে এটি ফুল কোর্টে পাঠিয়ে বিলম্ব করেছে, 1 মাস 14 দিন বিলম্ব করেছে। হ্যাঁ, আচ্ছা, এতে না 1 মাস 14 দিন বিলম্ব করলেও, ধরো বিলম্ব যদি করেও থাকে মেনেও নেই, কিন্তু সরকার যে না শোনো, যদি আদার ইন্টেনশন থাকলে তো আপিলই করতো না। আপিল করে প্রমাণ করেছে যে তারা না, তখন চাপ মোটেও সৃষ্টি হয়নি, চাপ অনেক পরে সৃষ্টি হয়েছে। আপিল করতে তো অনেক, আপিল করার জন্য তো ড্রাফট করতে হয়েছে, পিটিশন করতে হয়েছে, সিএমপি করতে হয়েছে, এগুলো তো অনেক আগেই হয়েছে। চেম্বারে যেতে 2 মিনিট লাগে, 2 মিনিট, এই জিনিস চেম্বারে যেতে 2 মিনিট লাগে, 2 মিনিট না, হ্যাঁ 2 মিনিট তারা যেটা করেছে এখানে কোনো বিলম্ব করেছে। আমি আপনি দুজনেই দেখেছি হাইকোর্টে অর্ডারের পরে 2 মিনিটের মাথায় চেম্বারে যেতে, আমি আপনি দুজনেই দেখেছি। হ্যাঁ, কিন্তু এই যে সিএমপিটা করেছে, সিএমপির ভাষাটা কি? সিএমপির ভাষা হলো আপনি চেম্বারে স্টপ করতেন, চেম্বারে আপনি স্টপ করতেন, হাইকোর্টে না, চেম্বার স্টপ করার চেষ্টা, চেম্বার তো স্টপ করার চেষ্টা করেছে, কিন্তু চেম্বার তো এটা করেনি। চেম্বার এটা ফুল কোর্টে পাঠিয়ে দিয়েছে। সুতরাং এটা কেন মানুষদের করছো, কনফিউজ করছো? আমি চেম্বার শুনেছে, এটা শোনার পরে ফুল কোর্টে পাঠিয়ে দিয়েছে, যেটা ফুল কোর্টে চলে গেছে। সুতরাং, এবং সিএমপি যখন করলো, সিএমপির ভাষাটা তো তাই যে হাইকোর্টের রায়কে সরকার আইন আদালতকে কিভাবে ব্যবহার করেছে এই প্রসঙ্গে আমি আপনার কাছে পরে আসব। আপনি আমাকে আগে বলেন যে আপনি এইটা দেখেন যে সরকার মানে যেটিকে আপনি পুলিশের ধৈর্য দেখানো বলছেন, সেটা আপনি কেন বলছেন? আসলে ছাত্রছাত্রী আন্দোলন করছিল, আমাদের ভেতরে যদি কেউ নিজের স্বার্থ হাসিলের জন্য এই আস্থাকে আঘাত করে, এই আস্থাকে, বিশ্বাসকে, জনগণের আস্থা বিশ্বাসকে নষ্ট করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য, আমার অনুরোধ থাকবে আপনাদের সহকর্মী হিসেবে, প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, আপনাদের নেতা হিসেবে আপনাদের প্রত্যেকের প্রতি আমার নির্দেশনা থাকবে, শক্ত হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে। আপনাদের শক্ত হাতে সেই লোকগুলোর বিরুদ্ধে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। আপনি হচ্ছেন আপনার এলাকায় বিএনপির অ্যাম্বাসেডর, বিএনপির রাষ্ট্রদূত। আপনি আপনার এলাকায়, আপনাকে দিয়ে মানুষ বিএনপিকে বিচার করবে, আপনাকে দিয়ে মানুষ বিএনপিকে চিন্তা করবে। কাজে আপনি কি তখন মনে করবে যে আপনি ভালো হলে বিএনপি ভালো, আপনি খারাপ হলে বিএনপি খারাপ। আমি জানি না আপনারা কথাটা বুঝতে পারছেন কিনা, কথাটা সহজ এবং সিম্পল। আপনাকে দিয়ে মানুষ বিএনপিকে বিচার করবে। কাজেই প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ, আজকে আপনারা এই যে প্রশ্নগুলো করেছেন, আমাকে করেছেন, মঞ্চকে প্রশ্নগুলো অনেক করেছেন, আপনি আপনার কনসার্ন থেকে প্রশ্ন করেছেন, আপনি ফিরে গিয়ে আপনার সেই মানুষগুলোকে বলবেন আপনি যে আমি এই পড়েছি, তারা এই বলেছে আমাকে। এই যে আপনার কনসার্ন, এই যে আপনার জানতে চাওয়া, আপনি তো নিজের জন্য জানতে চাননি, আপনি দলের কাছে জানতে চেয়েছেন, আমার কাছে জানতে চেয়েছেন, দলের দায়িত্বপ্রাপ্ত হিসাবে আপনি মঞ্চে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের কাছে জানতে চেয়েছেন। কেন? যাতে আপনি গিয়ে জবাব দিতে পারেন যে আমি কৃষি সম্পর্কে এই জানতে চেয়েছি কৃষক ভাইদের জন্য, আমি শিক্ষা সম্পর্কে জানতে চেয়েছি ছাত্র বা শিক্ষকদের জন্য, এই কারণে আমি জানতে চেয়েছি। অর্থাৎ আপনার এই কনসার্ন থেকে আপনি জানতে চেয়েছেন। এখন প্রিয় সহকর্মীবৃন্দ,
আপনাকে আরেকটি বিষয়ে সচেতন থাকতে হবে, আরেকটি বিষয়ে কনসার্ন থাকতে হবে। আমি প্রায় প্রত্যেকটি অনুষ্ঠানে, কর্মশালায় বলছি, একটি কথা বলছি, জনগণকে সঙ্গে রাখুন, জনগণকে সাথে রাখুন। আমরা কিন্তু সবসময় বলেছি আমরা আমিরামির নির্বাচনে বিশ্বাস করি না। আমরা একটি রাজনৈতিক দল, নির্বাচনে আমরা যাব, নির্বাচন আমরা করব, নির্বাচন আমরা চাইবো, এখানে লুকোছাপার কোনো ব্যাপার নেই, এটা নর্মাল সিম্পল। জনগণের সমর্থন আমরা পাবো, বেশি পেলে আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী, দেশের সংবিধান অনুযায়ী যা হবার সেটিই হবে। জনগণের সমর্থন ভিত্তিতে জনগণ যাকে বেশি সমর্থন দিবে তারা দেশ পরিচালনা করবে। অর্থাৎ আমরা নির্বাচন চাইবো, নির্বাচন চাওয়াটা কোনো অন্যায়ের বিষয় না, এটাই স্বাভাবিক। এখন নির্বাচনকে যদি ফেস করতে হয়, আমরা আমিরামি নির্বাচনে তো বিশ্বাসী না, আমরা আমরা নিশিরাতের নির্বাচনেও বিশ্বাসী না, আমরা ভোট ডাকাতের নির্বাচনেও বিশ্বাসী না। আমরা একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী, যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায় ভোট দিবে। আমরা সেই নির্বাচনে বিশ্বাসী, মুক্তভাবে ভোট দিবে। এখন সহকর্মীবৃন্দ, মানুষ যখন নির্বাচনে ভোট দিবে নির্দ্বিধায়, নির্ভয় ভোট দিবে, নির্ভয় ভোট দিবে। আমাদের একজন সহকর্মী এখানে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কথা বলেছেন। আপনি চাইছেন যে আমাদের কি পদক্ষেপ, কি পরিকল্পনা সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার। আমাদের তো একই সাথে পরিকল্পনা আছে যে কোনো মূল্যে এই দেশের মানুষের ভোটের অধিকারকে রক্ষা করা, ভোটের অধিকারকে রক্ষা করা। বাক স্বাধীনতা যেমন হচ্ছে ভোটের অধিকারকে রক্ষা করা। কাজেই মানুষ যখন ভোটের অধিকার রক্ষা করবেন, মানুষ তখন নির্দ্বিধায় ভোট দিবে। যেহেতু আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে, আমরা বিশ্বাস করি না আমিরামির নির্বাচনে, কাজেই মানুষকে মুক্তভাবে ভোট দিতে হবে। এবং মুক্তভাবে যখন ভোট দিবে মানুষ, তখন কিন্তু মানুষ অনেক কিছু বিবেচনা করবে, চিন্তা ভাবনা করবে, তারপরে সে ভোট দিবে। এবং তার সেই চিন্তা ভাবনাকে যদি আপনার পক্ষে রাখতে হয়, তাহলে কিন্তু জনগণের আস্থা আপনার পক্ষে থাকতে হবে, আপনার প্রতি জনগণের আস্থা রাখতে হবে। এবং জনগণের আস্থা যদি আপনার পক্ষে রাখতে হয়, তাহলে আপনার আচার আচরণ, কথাবার্তা, সকল কিছু সেরকম থাকতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আগেই একটি কথা বলেছি, আপনি হচ্ছেন আপনার এলাকায় জনগণের প্রতিনিধি। আপনার এলাকায় জনগণের প্রতিনিধি। আপনি এত বছর যখন কষ্ট করেছেন, এত, এখানে যারা উপস্থিত আছেন 3 জেলার, আমার কাছে তো মনে হয় এখানে যারা, যেই কয়টা মানুষ উপস্থিত আছেন, আপনারা আজকে গাজীপুর থেকে, আমার হিসাবে, আমি যে হিসাব পেয়েছি, গাজীপুর থেকে প্রায় 810 জন উপস্থিত আছেন, ঢাকা জেলায় আছেন 750 জন, নারায়ণগঞ্জে আছেন 965 জন মানুষ উপস্থিত আছেন। এই যে প্রায় 3000-এর কাছাকাছি মানুষ যে আপনারা উপস্থিত আছেন এখানে, বলে দেওয়া যায় মোটামুটি যে প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে না হলেও একটি করে হলো, এই স্বৈরাচার আমলে একটি করে হলো মিথ্যা বা গায়েবী মামলা আছে, মিনিমাম আছে না? প্রত্যেকটি মানুষের নামে আপনাদের